أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। প্রিয় ফেসবুক ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সবসময় এক ব্যতিক্রমধর্মী ভিডিও এবং অডিও প্রকাশ করি, যেগুলির সাথে দুনিয়ার কারো কোনো মিল নাই। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এবং কোরআন এবং হাদিস এবং বিজ্ঞান নিয়ে সাহায্যে আমার এই ভিডিও এবং অডিওগুলো প্রকাশ করি। আজকের ভিডিও প্রকাশ করার আগে পৃথিবীর আদি মানব হজরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া, তাদের সূরা বাকারা থেকে তাদের জীবনী কিছু অংশ বাংলায় প্রকাশ করছি। হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ শয়তানকে মানে আজাজিল আলাইহিস সালামকে, তখন ফেরেশতার সর্দার ছিল, তাকে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য নির্দেশ দেয়। কিন্তু ইবলিস শয়তান আল্লাহর নির্দেশ অমান্য করে হজরত আদম আলাইহিস সালামকে সিজদা করা থেকে বিরত থাকে এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আর গৌরব বলে, আমি নূরের তৈরি আর আদম মাটির তৈরি, তার চেয়ে আমি শ্রেষ্ঠ, তাকে আমি সিজদা করব কেন? এই আদেশ অমান্য করে এই ইবলিস মানে আজাজিল আলাইহিস সালাম ইবলিস শয়তানে পরিণত হয় এবং বেহেশত থেকে বহিষ্কার হয়। সেই থেকে ইবলিস শয়তান আদমের শত্রু হয়ে দাঁড়ায়। বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম একাকিত্ব বোধ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৃষ্টি করেন। আদম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিতে না পেরে হাওয়া আলাইহিস সালাম, সে মহিলা, সরল সহজ মন, নরম মন, তাকে সহজেই শয়তান ধোঁকা দেয় এবং ধোঁকা দিয়ে তাকে নিষিদ্ধ গন্ধম ফল খেতে বাধ্য করে। শয়তানের প্রলোভনে মা হাওয়া নিজে গন্ধম ফল খায় এবং হজরত আদম আলাইহিস সালামকে খাওয়ায়। ফলে দুজনেই বেহেশত থেকে বহিষ্কার হয় এবং বেহেশতের পোশাক তাদের গায়ে থেকে খুলে যায়। পরে বেহেশতের লতা পাতা দিয়ে তারা তাদের লজ্জা আবৃত করে এবং তাদেরকে দুনিয়ায় নিক্ষিপ্ত করা হয়। সেই থেকে ইবলিস শয়তান মানব জাতির প্রতিটি পশমের গোড়ায় ঢোকার ক্ষমতা লাভ করে এবং মানুষকে ধোঁকা দেওয়ার সর্বময় ক্ষমতা লাভ করে এবং ইবলিস শয়তান সারা জীবনের জন্য মানুষের সবচেয়ে বড় শত্রু। সেই
আজকে ইবলিশ শয়তানের সাথে সামঞ্জস্যপূর্ণ এক মহিলার বর্ণনা দিতে যাচ্ছি। মহিলার নাম আমিনা বেগম। শুধু নামটাই বললাম, আর ডিটেলস ঠিকানা বললাম না, মহিলা মানুষ যেহেতু। মহিলার নাম আমিনা বেগম। 2015 সালে কোনো এক সময়ে বেলা 12টার দিকে হঠাৎ করে আমার বাড়িতে আসে এবং সাথে কিছু ব্যাংকের টাকা জমা দেওয়ার রসিদ, একটা জিডির কপি এবং কতগুলো ছবি নিয়ে আসে এবং এসে হাউ করে কাঁদতে শুরু করে। সে আমার সম্পর্কের নিকট আত্মীয়, কী আত্মীয় সেটাও বললাম না। আত্মীয় থাকার সুবাদে আমি তখন জজ করে পোস্টিং আমার সরকারি মামলা মোকদ্দমা পরিচালনা করি এবং সকল সরকারি উকিলের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এই মহিলা আমিনা বেগম আমার কাছে এসে হাউ করে কাঁদতে থাকে এবং তার ছবিগুলো দেখে কালিহাতি থানার জিডির কপি, কতগুলো ছবি এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ, ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ, সেগুলিকে আমাকে প্রদর্শন করে এবং তাকে সাহায্য করতে বলে। তার কান্নাকাটি দেখে তাকে যতটুকু সম্ভব আদর আপ্যায়ন করি এবং সে আত্মীয় থাকায় তাকে সাহায্য করার জন্য আশ্বাস প্রদান করি। সেদিনের মতো সে তার কাগজপত্র দেখার পর সে তার বাড়িতে চলে যায়। ঠিক তার 3-4 দিন পরে হঠাৎ করে সে আমার মোবাইলের মধ্যে কল প্রদান করে আমাকে ইচ্ছা মতো ধমকাতে থাকে। আমি বলি যে কেন তুমি আমাকে ধমকাচ্ছ? বলে তোমার বউ আমাকে ফোন করে বলে যে আমি নাকি তোমার কাছে বিয়ে বসার জন্য তোমার বাড়িতে গেছি। তখন এই বলার পরেই সে আমার চাচা জয়নাল মাস্টার, তাকে দিয়ে আমার বাড়িতে পাঠাবে এবং আমার বিচার করবে, আমার বউর বিচার করবে। এই কথা বলে আমি মান সম্মানের ভয়ে ডরে চলে তার কাছে ক্ষমা প্রার্থনা করি যে আমি ক্ষমা চাই। তা আমার বাবার আপন ফুফাতো ভাই জয়নাল মাস্টার, তাকে এই আমার বিচার করার জন্য, আমার বউর বিচার করার জন্য আমার বাড়িতে এসো না। আমার বউ কিছু বলে থাকলে তার জন্য আমি ক্ষমা চাই, আমি মাপ চাই। অনেক কাকুতি মিনতি করার পর এই আমিনা বেগম তার বক্তব্য শেষ করে। তার 15 দিন পর হঠাৎ করে আমি কালিহাতি এসিল্যান্ড অফিসে যাই। এসিল্যান্ড স্যারের সাথে বসা অবস্থায় হঠাৎ সৌদি আরব থেকে একটা কল আসে। সেটা তার স্বামীর কল। তার স্বামীর নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম, সব বলেই দিলাম। এই শাহিদুল ইসলাম আমাকে ফোন করে বলে, তোর ভাবি তো 36 লক্ষ টাকা মানুষের কাছ থেকে আনছে। সেই টাকা নাফিস হাসান নামে এক আদম ব্যবসায়ীরে দিছে, কিন্তু সেই টাকা তোমার গেছে। এখন আমি তো সৌদি আরব আছি, সৌদি আরব থেকে তোমাকে কল দিছি। এখন আমার কি করণীয়, আমার গতি কী? তখন আমি বললাম
আপনার সব ডকুমেন্ট আমি দেখছি, জিডির কপি, আসামিদের এবং সাক্ষীদের ছবি, এই ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ সব আমি দেখছি। এটা আইনি পদক্ষেপ গ্রহণ করা ছাড়া আপনার কোনো গতি নাই। এটা কোনো ব্যক্তি এটা উদ্ধার করতে পারবে না। এটার জন্য আইনের আশ্রয় গ্রহণ করতে হবে। তখন বলে যে তুমি আমাকে সাহায্য করো, না হলে আমার বাঁচার কোনো সম্ভাবনা নাই। আমার সব জমি জমা মিলে সর্বমোট 5 লক্ষ টাকা আমার সম্পত্তি হবে। আমি 36 লক্ষ টাকা দিব কীভাবে? 6টা বিষয় বাবদ এই আমিনা বেগম মোট 36 লক্ষ টাকা মানুষের কাছ থেকে গ্রহণ করে এবং এই আদম ব্যবসায়ী মোহাম্মদ নাফিস হাসানকে প্রদান করে। তখন আমার ভাইয়ের অনুরোধে, সে আমার চাচাতো ভাই, তার বাবা আমার বাবার ফুফাতো ভাই, আবার শিষ্যও, সেই জন্য তাকে সাহায্য করার জন্য সম্মত হই। তখন বলি যে ডকুমেন্টগুলি নিয়ে জজ করে যেন তার বউ আসে, মানে আমিনা বেগম আসে। জজ কোর্টে সমস্ত ডকুমেন্ট নিয়ে আসলে আমি নিজে এবং অ্যাডভোকেট খুরশেদ আলম, আমার ফ্রেন্ড, মানে জিপি সরকারি উকিলের জুনিয়র, তাকে দিয়ে এবং আমি নিজে একটি ড্রাফট করি। কিন্তু ওই চেকের রসিদের ঠিকানার সাথে ওই আসামির ঠিকানা ঠিক আছে কি না সেটা দেখার জন্য উকিল সাহেব বলে যে তারা কোথায় থাকে। পুলিশ বা তদন্তকারী কর্মকর্তা গেলে তাদের ঠিকানা লাগবে, নোটিশ জারি করতে গেলেও তাদের ঠিকানা লাগবে। তারা আগের ঠিকানা আছে কি না এইটা একটু জাস্টিফাই করে দেখেন। তখন আমি নিজে এবং আমার ভাগনা এবং ছাত্র, তার নাম মিন্টু, মতিয়ার রহমান মিন্টু, ওকে সাথে নিয়ে আর ওই মহিলা আমিনা বেগমকে নিয়ে ঢাকা এই বিজি প্রেসের সরকারি কোয়ার্টার মধ্যে বাসা, সেখানে ঠিকানায় যাই। গিয়ে দেখি যে সেখানে ওই নাফিস হাসান বা তার মা বাপ আগে থাকতো, কিন্তু এখন সেই স্থান পরিবর্তন পুলিশের কারণে আরও অন্যান্য আদম ব্যবসায়ী কাছ থেকে টাকা নিছে, সেই ভয়ে ওই স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে গেছে। তাইলে ফলস ঠিকানায়, ভুয়া ঠিকানায় মামলা দায়ের করলে কোনো ফল হবে না। এই জন্য তার ঠিকানা খুঁজে বের করতে বলি। পরে লোকজন মারফত ওই বিজি প্রেসের এলাকার মানুষের কাছে জানতে পারি সে বাড্ডা এলাকায় কোনো জায়গায় থাকে, কিন্তু তার লোকেশন বের না করার কারণে অনেক খোঁজাখুঁজি করতে হয় এবং অনেক ঘোরাঘুরির পর তারপর তার পূর্বের ঠিকানায় একটি মামলা পিটাপিটির জন্য তার ওই বিজি প্রেসের ঠিকানায় একটা ক্রিমিনাল মামলা আসামিদের পক্ষে দায়ের করি। মামলাটা 16ই জুলাই 2016 সন তারিখে তদন্তের জন্য, তদন্ত দাখিলের জন্য ডেট পড়ে 2016 সালের জুলাই মাসের সম্ভবত 16 তারিখ। ডকুমেন্ট আছে, ডকুমেন্ট দেখে তারিখটা বলা যাবে। আইও সাহেব এই আমিনার পক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য 36 লক্ষ টাকার মামলা 5 লক্ষ টাকা দাবি করে।
তাকে অনেক বলে কয়ে 3 লাখ টাকা প্রদান করি। সেই 3 লাখ টাকার 3 পয়সাও এই আমিনা বেগম বা তার স্বামী শাহিনুর ইসলাম 1 পয়সা প্রদান করে না। 3 লক্ষ টাকা এবং 5 লক্ষ টাকা তাকে কর্জ, ওই আসামিদের যাদের কাছ থেকে টাকা নিছে 50,000, 20,000, 30,000 করে দিয়ে থামানোর জন্য 5 লক্ষ টাকা আমি প্রদান করি এবং আয়ুকে 3 লক্ষ টাকা প্রদান করি। আর তার পিছনে ঘুরতে তার খাওয়া খরচ প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়। তাহলে 3 লাখ, 3 লাখ আর 5 লাখ, 11 লক্ষ টাকা তার পিছনে আমার খরচ হয়। শর্ত ছিল টাকা উদ্ধার করার পর অর্ধেক টাকা আমাকে দিবে, কিন্তু মামলা যখন দায়ের করা হয় এবং মামলা যখন তদন্তের জন্য থাকে, মামলার ডেট পরে 2016 সালের 16ই জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য জনশক্তি রপ্তানি ও পরিসংখ্যান ব্যুরোর পরিচালক তাকে এইটা ইনকোয়ারির জন্য দেওয়া হয়। ইনকোয়ারি প্রতিবেদন এই প্রার্থীর পক্ষে, আবেদনকারীর পক্ষে, পিটিশনারের পক্ষে তদন্তকারী কর্মকর্তা দাখিল করেন। কিন্তু এই মানুষরূপী শয়তান মামলা দায়ের করার পর এবং তদন্ত কর্মকর্তাকে 3 লক্ষ টাকা প্রদান করার পর এবং আমার কাছ থেকে 5 লক্ষ টাকা গ্রহণ করার পর সে মামলায় কোনো ডেটের দিন আর হাজিরা দেয় না। সে আমার সাথে প্রতারণা। এই 11 লক্ষ টাকা আরও 2-3 লক্ষ টাকা খরচ হয়েছে তার খাওয়া খরচ বাবদ, মোট প্রায় 15 লক্ষ টাকা তার পিছনে খরচ হয়। সে তখন বলে যে আমি টাকাও চাই না, আমি মামলায়ও হাজির দিতে পারবো না। তখন তার স্বামী সৌদি আরব থেকে দেশে আসে। আমার 13 লক্ষ টাকা খরচ করার পর তারপরে এই বদমাশ মহিলা মোকদ্দমা হাজিরা দেয় না, আর বলে যে টাকা তুমি পারো তুলে নাওগা। বাদে মামলা করছে, আমি কিভাবে টাকা তুলে দেব? আমি হাজিরা দিলে কাজে হবো? হাজিরা দেওয়া বাদীর আর সাক্ষীগণের সাক্ষী দিতে হবে। আয়ও তার পক্ষে রিপোর্ট দিচ্ছে, তার জন্য 3 লক্ষ টাকা আয়ুকে দিতে হয়েছে। 36 লক্ষ টাকার মামলা, আয়ুকে 3 লক্ষ টাকা না দিলে আয়ও তার পক্ষে রিপোর্ট দেবে না। আয়ুকে 3 লক্ষ টাকা আমি প্রদান করি। 3 লক্ষ টাকা খরচ হয়, উকিলকে দিয়ে মামলা করতে খরচ হয়, তার পিছনে ঘুরতে খরচ হয়, তারপর তাকে 5 লক্ষ টাকা প্রদান করি। তার পিছনে প্রায় 14-15 লাখ টাকা খরচ হওয়ার পর সে বলে যে আমি মামলাও চালাইতে পারবো না, আমার টাকা পয়সারও কোনো দরকার নাই। সে আমাকে 10% ওই টাকার পরিবর্তে জায়গা দিতে লিখে দিতে চেয়েছিল। তার জন্য 1 লক্ষ টাকা চায়। সেই 1 লক্ষ টাকা নিয়ে আমি যাই, গিয়ে দেখি যে জমি আমাকে দিতে চেয়েছে সে জমি আগেই অন্যজনের কাছে বিক্রি করে ফেলছে। সেই বিক্রিওয়ালা জমি আমার কাছে আবার বিক্রি করবে। এইরকম ঠক প্রতারক এই মহিলা আমার 15 লক্ষ টাকা আমার ক্ষতি করেছে। 6 মাস তার পিছনে পাগলের মতো ঘুরছি। তারপর সে আমার সাথে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করেছে এবং আমাকে বিভিন্ন হুমকি দুমকি যে আমি যদি তার বিরুদ্ধে মামলা করি বা কোনো থ্রেট দেই, কোনো কিছু করি,
তাহলে আমাকে সে ফাঁসিয়ে দেবে, আমার ঘর সংসার ভাঙিয়ে দেবে। সে আমার ঘর সংসার ঠিকই ভাঙছে। সেই সময় থেকে আজ পর্যন্ত আমার স্ত্রী আমার বাড়ি থেকে চলে গেছে, আর কোনো দিন তার মন আমি বিশ্বাস স্থাপন করতে পারি নাই। এই বদমাইশ মহিলারা আমি কী করেছিলাম, আমি তার বাড়িতে গেছি, তার সাথে দেখা করছি, নাই করছি, বাড়িতে বসে আছি, সে এসে শয়তানে মায় কান্না কেঁদে আমার পাও দুইটা ধরে চড়াই ধরে সমানে কান্না যে আমাকে বাঁচাও। আমাকে তাকে বাঁচাতে গিয়ে আমার 15 লক্ষ টাকা খরচ। বিনিময়ে সে মামলায় কোনো হাজিরাও দেয় নাই। আমাকে বলে 36 লক্ষ টাকা তুমি নিয়ে যাও। আমি কি আসামিদের টাকা দিছি যে আমাকে তারা টাকা দেব? আর বাদী হাজিরা না দিলে, সাক্ষীগণ সাক্ষী না দিলে, কিভাবে মামলায় না জিতলে আমি তার কাছে টাকা দাবি করব? এই ব্যক্তি আমার ঘর সংসার সব কিছু ভেঙে দিয়েছে দুর্নাম বদনাম করে, এবং এই টাকার কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি করে। আমি ভিক্ষা করে খাওয়ার উপযুক্ত হয়েছিলাম। ভিক্ষা করে তাও ভাত পাইতাম না, এই অবস্থা বানাইছিল আমাকে। সরলতার সুযোগ নিয়ে মায়া কান্না কেঁদে এই ইবলিশ শয়তান আমার 15 লক্ষ টাকা খরচ করেছে। 6 মাস পিছে পিছে ঘুরাইছে, খাইছে, তার পোলাহান্ডে খাওয়াইছি। সে আমার 15 লক্ষ টাকা ক্ষতি করছে। বিনিময়ে সে আমার সাথে প্রতারণা, বিশ্বাসঘাতকতা এবং বেইমানি করছে। একেই বলে মানুষরূপী ইবলিশ শয়তান। এই ইবলিশ শয়তান থেকে সবাই সাবধান। এখন এই ইবলিশ শয়তানের পরিচয় দিচ্ছি। এই ইবলিশ শয়তানের নাম আমিনা বেগম। সে আমার বাবার ফুফাতো ভাই মোহাম্মদ জহের, তার ছেলে মোহাম্মদ শাহিনুর ইসলাম, তারির বউ। এই মহিলা আগে এক পুলিশের বউ আসছিল। এই পুলিশের বউ থাকাকালীন সে আমার এই ভাই জনাব মোহাম্মদ শাহিনুল ইসলামের কাছে আগের স্বামীকে বাদ দিয়ে, 2জন মেয়ে আছে সেই ঘরে, সেই 2জন বড় বড় মেয়ে, তাদেরকে রেখে আমার ভাইয়ের সাথে বিয়ে বসে। এই বদমাইশ মহিলা, আমি জানতাম না যে হাজার হাজার লোকের সাথে পরকীয়া প্রেমে যুক্ত। সরলতার সুযোগ নিয়ে ইবলিশ শয়তান যেমন আদম আলাইহিস সালাম হাওয়ার মন গলাইছিল, এই ইবলিশ শয়তান পায়ে ধরে কান্নাকাটি করার ফলে, তার প্রতি মায়া লাগার কারণে এবং সে আত্মীয় থাকার কারণে আমার 15 লক্ষ টাকা গচ্চা গেছে, মান ইজ্জত গেছে। আমি পথের ফকির ভিখারি হয়েছি, আমার ঘর সংসার ভেঙে গেছে। এর কারণে আমার বউ, আমার স্ত্রী আমাকে আর বিশ্বাস করতে পারেনি। মনে করছে তাকে আমি বিয়ে করছি, না হলে তার পিছনে এত ঘুরি গে, তাকে এত টাকা পয়সা দিই গে, তাকে এত সহায়তা করি গে। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই ও বোনেরা, আমার এই করুণ পরিণতি দেখে আপনারা শিক্ষা লাভ করবেন। এইরকম প্রতারক, ঠক এবং শয়তানের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন। প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, ইউটিউবের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম।